কাদের সিদ্দিকী নামক একটা আমাদের দেশে একজন মুক্তিযোদ্ধা আছেন, তিনি শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে ভারতে চলে গেছিলেন। তিনি রয়ের তত্ত্বাবধানে বাংলাদেশে অ্যাটাক করে বাংলাদেশকে মুক্ত করার স্বপ্ন দেখছিলেন, আবার ভারতের কলোনি বানাবে। প্রত্যেক দিন সীমান্তে কিন্তু 300 থেকে 400 বিডিআর মারা গেছে কাদের সিদ্দিকীর লোকদের গেরিলা আক্রমণে সীমান্ত এলাকায়। এইটা মোকাবেলার জন্য জিয়াউর রহমান কি করলেন? জিয়াউর রহমান করছিলেন সেটা হলো ভিলেজ ডিফেন্স পার্টি, গ্রামে গ্রামে প্রশিক্ষিত লোক তৈরি করা। 30টা অভ্যুত্থান ঘটানো হয়েছে তাকে উৎখাত করার জন্য, এবং এর মধ্যে অধিকাংশ ছিল ভারতীয় শাসকদের মদদে। 30টা অভ্যুত্থান মোকাবেলা করতে হয়েছে। এখন তো কেবল আমাদের এই বিপ্লবের পরে এখন তো কেবল শুরু হয়েছে। প্রতি বিপ্লবী তৎপরতা একটা চলবে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের সাথে হাসিনাকে হুকুমের আসামি করতে হবে। এরকম যদি করা যায় তাহলে আমি মনে করি যে বিপ্লবের শত্রুরা নির্মূল হয়ে যাবে। এবং এই শত্রুরা কিন্তু যে খালি আর্মিতে, পুলিশে, আনসারে আছে তা না, কালচারাল ফিল্ডে আছে। রোকেয়া প্রাচী কে? কারা টেলিভিশনে বলে 15ই আগস্ট মহান দিন, ব্যথিতের দিন? ওকে, এত হাজার লোক মারা গেল, তার রক্তের দাগ শুকানোর আগে 15ই আগস্টের নিয়ে আর্তনাদ করে বেড়াচ্ছ কেন? লজ্জা করে না? কিসের মানবিকতা হাসিনার সাথে কিসের উদারতা? উদারতা তো হলো সুবিধাবাদ। তো সুবিধাবাদীরা সবকিছু করলে তো বিপ্লব থাকবে কোথায়? অর্থাৎ তাকে বিচারে আওতায় আনতে হবে, টাকাগুলো ফেরত নিয়ে আসতে হবে, দুর্নীতিবাজদের সমুচিত শাস্তি দিতে হবে, একেবারে দৃষ্টান্তমূলক। ফেসবুকে বলা হচ্ছে যে সাপ ফনা তুলে আছে স্বাধীনতা বিরোধী শত্রু যাদের চিহ্নিত, এবং এক্ষেত্রে ভারতের একটি বড় উস্কানি আছে সেটা বলা হচ্ছে। এবং সেই প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেছেন যে বাংলাদেশে বিশৃঙ্খলা যদি সৃষ্টি করে ভারত, 7 সিস্টার্সের সমস্যা হবে এবং অস্থিরতা সৃষ্টি হবে। এটা একটা দারুণ পয়েন্ট। এবং আমরা দেখছি যে বিপ্লবের সময় বাংলাদেশের গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের 90% গণমাধ্যম, 95% গণমাধ্যম সরাসরি গণহত্যায় উস্কানি দিয়েছে এবং এই ফ্যাসিবাদ আওয়ামী রেজিমকে দীর্ঘায়িত করার পেছনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। যেটা আমরা গণভবনের সংবাদ সম্মেলনের যেসব সাংবাদিক, সিনিয়র সাংবাদিকরা যান, তারাও সেই তোষণের বড় অংশীদার এবং বেনিফিশিয়ার। এখন প্রশ্ন হলো যে এই বিপ্লবী সরকার 5 তারিখের পর থেকে কোনো গণমাধ্যমের সুর চেঞ্জ হয়েছে যদিও, এখন এই গণমাধ্যমের বিষয়ে আপনি সিনিয়র সাংবাদিক এবং জাতির একজন মানে বাংলাদেশের একজন সিনিয়র নাগরিক হিসেবে আপনার কি পরামর্শ যে এই গণমাধ্যম কিভাবে তাদের সংস্কার এবং রিফর্ম করা যেতে পারে, বা তাদের প্রতি আপনার পরামর্শ কি, সরকারের প্রতি এবং গণমাধ্যমগুলোর প্রতি? দুটো অংশ আপনার। একটা অংশ হলো যে বিপ্লবোত্তর বাংলাদেশে এগুলো হচ্ছে, প্রতি বিপ্লব, এগুলো প্রতিরোধ করার রাস্তাটা কি, আর একটা হলো গণমাধ্যম। তা আমরা ওটা আগে সারি যে বিপ্লবোত্তর কিউবাতে ফিদেল কাস্ত্রো তিনি কি করেছিলেন, এই যে বিপ্লব যারা করলো, 72 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযুদ্ধ হওয়ার পরে সবাই যার যার মতো ফিরে চলে গেল, ফলে বাংলাদেশটা হয়ে গেল আওয়ামী দুর্বৃত্তদের মুক্ত মৃগয়া, লুণ্ঠনের অবাধ ক্ষেত্র, চোরাচালান, ডাকাতি, দখল বাণিজ্য এতটাই লুণ্ঠনে লিপ্ত হয়েছিল যে কয়েক বছরের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। 10 লক্ষ লোক মারা গেছে না খাইয়ে স্বাধীন দেশে। অথচ অমর্ত্য সেন সহ পৃথিবীর বড় বড় ইয়েরা বলেছেন যে খাবারের কোনো সমস্যা ছিল না, ছিল আসলে মিসম্যানেজমেন্ট অ্যান্ড লুণ্ঠন। তো যাই হোক, তো এই যে আপনার এইটা কেন হয়েছিল যে এই যে মুক্তিযোদ্ধা যারা আসছিল তাদেরকে শেখ মুজিব রেখে তাদের মাধ্যমে এগুলোকে ব্যবস্থাপনার মধ্যে নিতে চান নাই। তিনি চেয়েছেন দলীয় প্রোপাগান্ডার শিকার। দল, আমার দল। মৌলানা ভাসানী বলছিলেন যে মুজিবর তুমি একটা জাতীয় সরকার গঠন করো, তিনি করেন নাই, তিনি আওয়ামী সরকার গঠন করলেন। ফিনিশ, লুটপাটে ধ্বংস হয়ে গেল বাংলাদেশ, তার খেসারত তাকে জীবন দিয়ে দিতে হয়েছে। তো এইটা হলো একটা। তো বিপ্লবোত্তর দেশে সবসময় যেটা করতে হয়, যেটা চীনে মাও সেতুং করেছেন, সেটা হলো এই বিপ্লবী যারা করলো তাদেরকে দিয়েই তিনি রেড গার্ড করেছেন, রেড গার্ড তৈরি করেছেন, যারা সব কিছু এক্সট্রা মানে আর্মি বা পুলিশের নিয়ন্ত্রণ না, তারা সরাসরি নিয়ন্ত্রিত হবে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দপ্তর থেকে। তার একটা আলাদা বোর্ড থাকবে, তারা সব কিছু ওয়াশ করবে, গ্রাম থেকে শুরু করে একেবারে বিভাগীয় পর্যায় পর্যন্ত ওয়াশ করে তারা
যেটু নিয়মতান্ত্রিক পদ্ধতি যেটা নির্মূল করা যেটা করবে, নয় বাকিটা রাষ্ট্রের কাছে পৌঁছায় দেবে। এটা এই ইরানেও তাই করেছে, রেভলিউশনারি গার্ড বলে ইরানে। আপনার ফিদেল কাস্ট্রোর কথা আমি বারবারই বলতেছি, এরকম আরও অনেকগুলো যেসব দেশে বিপ্লব হয়েছে সেগুলো এটা করা হয়েছে। এটা করতে ব্রিগেড করতে হবে। এক্ষুনি এই জিয়াউর রহমানের কথা চিন্তা করেন, 7ই নভেম্বরের রেভলিউশনের ভেতর দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের শাসন ক্ষমতায় আসলেন। তিনি তো এই 7ই নভেম্বরের সাথে তিনি এই আগের বিপ্লব কোনো কিছু জড়িতই নন। তিনি জেলখানে গৃহবন্দী দশার থেকে তাকে সিপাহী জনতা মুক্ত করে এনে বাংলাদেশটা তার হাতে তুলে দিয়েছে যে আপনি ছাড়া লোক নাই। জিয়াউর রহমান দেখেন 5 বছরের মধ্যে একটা বটমলেস বাস্কেটকে খাদ্যের সম্পন্ন করেছিলেন, যে গণতন্ত্রকে 4র্থ সংশোধনীর মাধ্যমে মেরে খুন করে আজিমপুরে দাফন করা হয়েছিল, সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবন করলেন। তারপরে আইনের শাসন ফিরিয়ে আনলেন, আওয়ামী দানবগুলোকে শৃঙ্খলিত করলেন। দেশে মিলে মাঠে কলে কারখানায় একটা আনন্দের আবহাওয়া তৈরি হয়ে গেল, মানুষের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসগুলো ফিরে এলো। এই জিয়াউর রহমানের যে কাজটা করতে পারলো না সেটা তিনি ফিল করেছিলেন। কাদের সিদ্দিকী নামক একটা আমাদের দেশে একজন মুক্তিযোদ্ধা আছেন, তিনি শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে ভারতে চলে গেছিলেন। তিনি রয়ের তত্ত্বাবধানে বাংলাদেশে অ্যাটাক করে বাংলাদেশকে মুক্ত করার স্বপ্ন দেখছিলেন, আবার ভারতের কলোনি বানাবে। প্রত্যেক দিন সীমান্তে 300 থেকে 400 বিডিআর মারা গেছে কাদের সিদ্দিকীর লোকদের গেরিলা আক্রমণে সীমান্ত এলাকায়। এইটা মোকাবেলার জন্য জিয়াউর রহমান কি করলেন? জিয়াউর রহমান করছিলেন সেটা হলো ভিলেজ ডিফেন্স পার্টি, গ্রামে গ্রামে প্রশিক্ষিত লোক তৈরি করা যারা গ্রাম পাহারা দেবে সারা রাজ্যকে। এই ভিলেজ ডিফেন্স পার্টিকে পাওয়ারফুল করলেন, আনসারকে পাওয়ারফুল করলেন, এবং প্ল্যান নিলেন যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারী জীবনে কমপক্ষে 1 বছর আর্মি ট্রেনিং নিতে হবে। সারা দেশকে একটা মানে প্রশিক্ষিত, মানে যেদিক দিয়ে আক্রমণ করলে বন্দুক দিলে একটা ছেলে ফায়ার করে যুদ্ধে অংশ নিতে পারে, এই প্ল্যানটা। এইটা ছিল বিপ্লবকে রক্ষার প্রক্রিয়া। কেন এটা করতে পারছেন তিনি? 30টা অভ্যুত্থান ঘটানো হয়েছে তাকে উৎখাত করার জন্য, এবং এর মধ্যে অধিকাংশ ছিল ভারতীয় শাসকদের মদদে। 30টা অভ্যুত্থান মোকাবেলা করতে হয়েছে। এখন তো কেবল আমাদের এই বিপ্লবের পরে এখন তো কেবল শুরু হয়েছে। প্রতি বিপ্লবী তৎপরতা একটা চলবে। 7ই নভেম্বরের স্পিরিটের ধ্বংসটা হলো কবে? মঈনু আহমদের মাধ্যমে। মঈনু আহমদের মাধ্যমে ভারত তার প্ল্যান করে ফেললো, এবং 7ই নভেম্বরের যে স্পিরিট সেটা ধূলিসাৎ হয়ে গেল। তারা ভারতের সেনাবাহিনী প্রধান দীপক কাপুর তিনি বললেন যে বাংলাদেশকে আর কোনোদিন ইন্ডিয়ান রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। অর্থাৎ আমরা 15-16 বছরের মধ্যে আটকে গেলাম আর কি। এইখান থেকে সেই 7ই নভেম্বরে হারিয়ে যাওয়ার স্বাধীনতা, সেইটাকে উদ্ধার করতে 15-16 বছর লাগছে। আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা সেটা ফিরে নিয়ে আসছে। এখন প্রতিবিপ্লব হতেই পারে, কারণ ওই শক্তি তো হাসিনা তো ধরা পড়ছে, চলে গেছে, পালাইছে, কিন্তু তার গুন্ডা বাহিনী, তার ঘাতক বাহিনী, তার দুর্নীতিবাজ সহচররা সব তো দেশের ভেতরে রয়ে গেছে। বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে পোকামাকড়ের মতো তার অনুসারীরা নাই, পোকামাকড়। তো এটা মোকাবেলা করবে কিভাবে? ভদ্রলোকের কি সাপে কামড়াচ্ছে, আপনি সাপেরে বলবেন যে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, রবীন্দ্রসঙ্গীত শোনালে সাপে কামড় বন্ধ করবে? ওটাকে নির্মূল করতে হবে, মারতে হবে, হাড্ডি গুড্ডি ফাটাইতে হবে, উৎখাত করতে হবে, জ্বালিয়ে দিতে হবে। সেইটার জন্য করতে হবে কি, একটা বিশাল সংস্কার কর্মসূচি নিতে হবে করে এই রেভলিউশনারি গার্ড দিয়া, এই ব্রিগেড দিয়ে এগুলোকে দেশটাকে আগে নিয়ন্ত্রণে নেওয়া, নিয়ে তারপরে এই সব প্রতিষ্ঠানগুলোকে সংস্কারে হাত দিতে হবে। হাত দিয়ে আরও একটা কাজ করতে হবে যেটা ইরান করেছে, সেটা হলো রেভলিউশনারি গার্ডিয়ান কাউন্সিল। একটা লোক আমি ইলেকশনে দাঁড়াবো, ধরেন একজন বলে আমি পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াবো, না ঠিক আছে, তো ওই কোন কনস্টিটিউয়েন্সি, যে বগুড়া 27, বগুড়া 3 বা বগুড়া 4, ওকে, কয়জন দাঁড়াচ্ছ আসো। রেভলিউশনারি গার্ডিয়ান কাউন্সিলের কাছে তাকে ফেস করতে হবে যে তুমি যে দাঁড়াচ্ছ তুমি কি করবা বলো, তোমার পাস্ট কি, তোমার ব্যাকগ্রাউন্ড কি দেখি, চেকিং করে যদি গার্ডিয়ান কাউন্সিল মনে করে এই ব্যাটারে দেওয়া যায় তাহলে দিবে। এই রাস্তা আমাদেরকে নিতে হবে। যাকে তাকে আমি আসলাম, টাকা কামাইলাম, আমি এসে ভোট কিনে মাস্তানি করে এমপি হব,
ওই দিন ওই রাস্তা একদম বন্ধ করে দিতে হবে, গার্ডিয়ান কাউন্সিল করতে হবে, রেভলিউশনারি গার্ডিয়ান কাউন্সিল, যারা সব কিছু নিয়ন্ত্রণ করবে, কিন্তু তারা রাষ্ট্র চালাচ্ছে না। রাষ্ট্র চালাবে রাষ্ট্র, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। এটা একটা ব্রিগেড গঠন করতে হবে, আর ওই ব্যাপক সংস্কারে হাত দিতে হবে। সংস্কার কর্মসূচিগুলোর জন্য আমি মনে করি যে মানে আমাদের প্রধান উপদেষ্টার পরামর্শ, এটা একটা ক্ষুদ্র প্রস্তাব, যে ওই যে রাজনীতিবিদদের সঙ্গে বছরে মাসে অন্তত একবার বসেন, তাদের কাছ থেকে নেন। আপনার তো স্যার মাথা ভর্তি আইডিয়া, এইটা নিলে একটা প্লাস মাইনাস করে সঠিক সিদ্ধান্তটা নেওয়া হবে। আরেকটা হলো যে এই যে খুনগুলো হয়েছে, দুর্নীতিগুলো, প্রত্যেকটি টাকা যেগুলো বাইরে পাচার হয়ে গেছে, বিলিয়ন বিলিয়ন ডলার, এগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। পৃথিবীর যে দেশেই আছে সেই দেশে হাত দিতে হবে, তাদেরকে বলতে হবে টাকা ফেরত দাও আমাদের। আর প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নিঃসন্দেহে হাসিনা এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের হুকুমদাতা, প্রত্যেকটি হত্যাকাণ্ডের সাথে হাসিনাকে হুকুমের আসামি করতে হবে। এরকম যদি করা যায় তাহলে আমি মনে করি যে বিপ্লবের শত্রুরা নির্মূল হয়ে যাবে। এবং এই শত্রুরা কিন্তু যে খালি আর্মিতে, পুলিশে, আনসারে আছে তা না, কালচারাল ফিল্ডে আছে। রোকেয়া প্রাচী কে? কারা টেলিভিশনে বলে 15ই আগস্ট মহান দিন, ব্যথিতের দিন? ওকে, এত হাজার লোক মারা গেল, তার রক্তের দাগ শুকানোর আগে 15ই আগস্টের নিয়ে আর্তনাদ করে বেড়াচ্ছ কেন? লজ্জা করে না? কিসের মানবিকতা হাসিনার সাথে? হাসিনার সাথে কিসের উদারতা? উদারতা তো হলো সুবিধাবাদ। তো সুবিধাবাদীরা সবকিছু করলে তো বিপ্লব থাকবে কোথায়? অর্থাৎ তাকে বিচারে আওতায় আনতে হবে, টাকাগুলো ফেরত নিয়ে আসতে হবে, দুর্নীতিবাজদের সমুচিত শাস্তি দিতে হবে, একেবারে দৃষ্টান্তমূলক। আর একটা হলো গণমাধ্যম। এখানে আমাদের দেশে গণমাধ্যম, আমাদের কোনো প্রতিরোধ ক্ষমতাও নাই, আমাদের কোনো পলিসিও নেই। বাংলাদেশের গণমাধ্যমের একটা নীতিমালা থাকতে হবে। তো গণমাধ্যম পরিচালনা পদ্ধতি, একটা স্বাধীন দেশে 53 বছর হয়ে গেছে, তার গণমাধ্যম কিভাবে পরিচালিত তার কোনো নীতিমালা নেই। যে শাসক আসছে সে কতগুলো অর্ডার দিছে, আমার কথা বিরুদ্ধে বলে তোর কল্লা ফেলাই দেবো, আমার বাপের বিরুদ্ধে বলে তোর কল্লা ফেলাই দেবো, এগুলো হলো নির্দেশনা। আর কি কোনো নির্দেশনা? তারেক রহমানের ভাষণ প্রচার করলে তোমার কল্লা ফেলাই দেবো, এটা তো কোনো পলিসি না, এটা তো একটা অফিসিয়াল অর্ডার, ফ্যাসিজম। তাহলে এটাকে কি করতে হবে? একটা সুষ্ঠু সুচিন্তিত একটা নীতিমালা প্রণয়ন করতে হবে। এই নীতিমালার আওতায় আমার গণমাধ্যম পরিচালিত হবে। সেটা যদি করা যায়, গণমাধ্যমের সেন্সরশিপ ছাড়াই গণমাধ্যম বুঝতে পারবে যে আসলে আমাদের একটা স্বাধীন দেশে, বিপ্লবোত্তর বাংলাদেশে আমাকে কেমন হতে হবে। জনসম্পৃক্তির সঙ্গে তাকে, আমি তো মনে করি আরেকটা কাজ, গণমাধ্যমে যারা কাজ করে এদের ইতিহাস জ্ঞান খুবই কম, এদের কালচারের সম্পর্কে কোনো ধারণাই নেই। 2 পাতা পড়ে পথ করে চোঙ্গা একটা নিয়ে দাঁড়ায় গেল মাইকের সামনে। আমার তাতে আপত্তি নেই, ইয়াংরা তো করবে এটা, কিন্তু তাকে কালচারালি, হিস্ট্রিক্যালি, লিটারেরি তার নিজের দেশের ইতিহাস, ঐতিহ্য, ভূগোল শেখাতেই হবে। প্রত্যেকটি গণমাধ্যম কর্মীকে কমপক্ষে 6 মাসের একটা কোর্স করতে হবে, যে কোর্সের মাধ্যমে সে ইতিহাস শিখবে, ভূগোল শিখবে, লিটারেচার শিখবে, তার সংস্কৃতি শিখবে। যে এই হলো আমার ব্যাকগ্রাউন্ড। কেন আমি লাশ শব্দ ব্যবহার করি, কেন আমি মরদেহ ব্যবহার করব না, কেন আমি জল খাবো না, কেন আমি পানি খাই, এই পার্থক্যগুলো সম্পর্কে সতর্ক করা। সতর্ক করলে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি বিকশিত হবে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে এই যে অনাবৃত আকাশ থেকে গলিত পুজের মতো বিষাক্ত সংস্কৃতি ঢুকে পড়তেছে। ঘরের মেয়েরা এখন হিন্দি ভাষায় কথা কয়। আমরা কি উর্দু খেয়ে তাড়িয়ে দিয়েছিলাম কি হিন্দি ভাষা শেখার জন্য? হিন্দিতে কথা বলবো দেখে? যদি সেটা না করে থাকি তাহলে এই অনাবৃত আকাশকে নিয়ন্ত্রণে আনতে হবে। শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া আলতু ফালতু চ্যানেলকে অ্যালাউ করে না কখনো। সিলেক্টেড চ্যানেলে, তুমি দেশের চ্যানেল দেখো, বাইরের চ্যানেল হলো রিক্রুট করে কোনটা তুমি দেখবা কোনটা দেখবা না। শ্রীলঙ্কার মতো দেশ, সিঙ্গাপুরের মতো দেশ কাজ করে, যাচ্ছে তাই তুমি দেখতে পারোই না। এটা দেশের চ্যানেলের ব্যাপার, এটা বাইরের চ্যানেল। আর আরেকটা জিনিস হলো যে আমার দেশের সমস্ত এই যে যারা ডিশ চালায় বা এই চালায়, তাদের সবগুলো হলো ইন্ডিয়ান চ্যানেল দিয়ে ভরা। আর পৃথিবীতে কোনো দেশ নাই, তাদের চ্যানেলগুলো আসে না কেন? মিশরের চ্যানেল আসে না কেন? আর দক্ষিণ আফ্রিকার চ্যানেল আসে না কেন? চীনের চ্যানেল আসে না কেন? সব খালি ইন্ডিয়া। ইন্ডিয়ার চ্যানেল দেখতে আমার আপত্তি নেই, কিন্তু খালি সবগুলো ইন্ডিয়া হবে কেন?
আর আরেকটা ব্যাপার হলো যে ইন্ডিয়ান চ্যানেলে আমরা দেখতেছি গাধার মতো, মূর্খের মতো, অজ্ঞের মতো, আর ইন্ডিয়া আমাদের চ্যানেল দেখতে দিচ্ছে না। তারা বলতেছে যে ইন্ডিয়ার এই চ্যানেলগুলো দেখালে আমাদের নিজস্ব কালচারের ক্ষতি হবে। মাই গড, আমার চ্যানেল দেখলে আপনার কালচার ক্ষতিগ্রস্ত হয়, আপনার এই গু খেলে আমার জীবন নষ্ট হয় না? এই ব্যাপারে শক্ত দৃষ্টিভঙ্গি ফরজ। তো এই পয়েন্টগুলোর মধ্যে মূল কথাটা হলো যে আমার কালচারাল ইনফরমেশন অর্থাৎ গণমাধ্যমের পলিসি, মাস মিডিয়া পলিসিটা একটা বানায় ফেলতে পারলে তখন এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো।